উপস্থিত আছেন মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার লিজা চৌধুরী, যিনি ফাউন্ডার হেড অফ ডিপার্টমেন্ট ফার্টিলিটি সেন্টার সিএমএইচ ঢাকা এবং চেয়ারম্যান উত্তরা ফার্টিলিটি সেন্টার। আমাদের দেশে অধিকাংশ নারীদের বন্ধ্যাত্বের একমাত্র কারণ হিসেবে বিবেচিত করা হয়। আসলে কি নারীরা দায়ী নাকি পুরুষের আক্রান্তের শঙ্কা রয়েছে? ধন্যবাদ এই সুন্দর প্রশ্নের জন্য। আমরা যদি সম্পূর্ণ ইনফার্টিলিটির কজ মানে কারণগুলো যদি আমরা চিন্তা করি, বিবেচনা করি অথবা এটা এভাবে আসে, তাহলে দেখা যাচ্ছে 30% ইজ ডিউ টু ফিমেল কজ, মানে মহিলাদের জন্য 30% দায়ী, পুরুষরাও 30% দায়ী, কম্বাইন্ড 30%, এবং আনএক্সপ্লেইনড আমরা যেটা দেখি সেটা 10%। এই বন্ধ্যাত্বের জন্য কখনোই শুধুমাত্র নারী দায়ী নয়, সমান সমান পুরুষ দায়ী, এবং পুরুষের চিকিৎসার জন্য অনেক ভালো অপশন আছে এবং আমাদের দেশেই আছে। এবং আমাদের দেশে পুরুষ বন্ধ্যাত্বের জন্য যে টিসা, পিসা, ইক্সি, আইইউআই, আইভিএফ সব চিকিৎসা কিন্তু এখন অ্যাভেইলেবল। কখন আসলে চিকিৎসকের কাছে যাবে, মানে একটি দম্পতি কতদিন চেষ্টা করছে তারপরে গিয়ে তিনি বুঝবেন যে আসলে এটা ইনফার্টিলিটি, এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, এবং চিকিৎসকের কাছে কি একসাথে নারী পুরুষ উভয়ে ওই পুরো দম্পতিকে যাওয়া প্রয়োজন নাকি যে কোনো একজন গেলেই হয়? 15 থেকে 45 বা 20 থেকে 45 এই বয়সের একটা নারী পুরুষ একটা কাপল যখন কোনো রকম তারা ব্যবস্থা না নিয়ে আনপ্রোটেক্টেড ভাবে যদি 1 বছর চেষ্টা করার পরেও যদি তাদের কনসেপশন না হয়, তখন তারা ডাক্তারের কাছে আসবে। তবে আর একটা ব্যাপার, যদি ফিমেল এজ যদি মোর দ্যান 30 অথবা 35 হয়, তাহলে তারা আগেই আসা উচিত। 35-এর পর থেকে ফিমেল রিপ্রোডাক্টিভ ক্যাপাবিলিটি ডিক্লাইন করে, কনসেপশনের রেট কমে যায়, এই জন্য তাদেরকে আগেই আসতে হবে। আইভিএফটা আসলে কি ধরনের চিকিৎসা পদ্ধতি? আইভিএফ এটা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এখানে যে ভ্রূণটা তৈরি করা হয়, যেমন মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, এটা দিয়েই তো একটা এমব্রায়ো তৈরি হয়, ভ্রূণ। সেই ভ্রূণটা ন্যাচারালি তৈরি হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার মধ্যে, সেই ফার্টিলাইজেশনটা হয়। এখানে যেটা করা হয় ইন ভিট্রো মানে বাইরে, এখানে একটা ল্যাবরেটরির মধ্যে কালচার মিডিয়া দিয়ে ইনকিউবেটরে দিয়ে বাইরে এই ইনসেমিনেশনটা করা হয়, অথবা ইক্সি যদি মেল ফ্যাক্টর খুব খারাপ থাকে, স্পার্ম কোয়ালিটি বা কোয়ান্টিটি খুব খারাপ থাকে, তখন ইনজেকশন করে ফিমেল গ্যামেটের মধ্যে ইনজেকশন করে মেল গ্যামেট দিয়ে বাইরেই কি হয় ভ্রূণটা তৈরি করা হয়। আচ্ছা, এই ভ্রূণটাকে যখন এটা 3 দিন বা 5 দিনের মধ্যে সেই যখন এমব্রায়োটা তৈরি হয় একটা ভালো এমব্রায়ো, তখন আবার ট্রান্সফার করা হয় ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের মধ্যে, যেটা ন্যাচারালি আসার কথা। সেটা যখন কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে বা হচ্ছে না, তখনই এটাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন। কি পদ্ধতিতে আসলে আইভিএফ চিকিৎসাটা করা হয়ে থাকে? আসলে এই যে একটি পদ্ধতি বা একটি প্রসিডিউর, একটু আমার কাছে খুব কোয়ারিজ হলো জানতে যে আমরা তো অধিকাংশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ, ধর্মীয় কিছু নির্দেশনা কিংবা বিধিবিধান তো রয়েই থাকে। এই প্রশ্নটা কিন্তু সবার মাথায়, মানে এটা কি ধর্মীয়ভাবে এটা কি জায়েজ অথবা হালাল, এটা কি করা উচিত? তো একটা সাবজেক্টই আছে, এটা হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড এআরটি, মানে সব ধর্ম থেকে কিভাবে এটা আসছে, একটা যারা আইভিএফ স্পেশালিস্ট হয় বা পড়ে তাদের কিন্তু এতটুকু জানতে হয় এআরটি ল এবং রিলিজিয়নের সাথে কি এটার সম্পর্ক। ইসলাম হচ্ছে সবচেয়ে সায়েন্টিফিক ধর্ম, আর আমাদের দেশে মুসলিম সবচেয়ে বেশি। তো আমাদের ধর্ম যেটা অনুমতি দিয়েছে, এটা একটা ম্যারিড কাপল হতে হবে, মানে লিগ্যাল লাইসেন্সওয়ালা একটা কাপল। তাদের গ্যামেটকে আমি যদি যে কোনোভাবে প্রসেস করি, ম্যানিপুলেট করি এবং ট্রান্সফার করি, এটা জায়েজ। এটা সেলফ হতে হবে, নট ফ্রম ডোনার। আমাদের ধর্মে ডোনার থেকে কোনো আইভিএফ জায়েজ নয়। একটু জানতে চাই আসলে এই যে আমরা আইভিএফ চিকিৎসা নিয়ে কথা বলছি, প্রসিডিউরের কথা তো জানলাম, আসলে কত সময় লাগে এটি? সাধারণত আমরা এখন বিভিন্নভাবে তো করা হয়, তাই না? একটা লং প্রোটোকলে যদি আমরা করি প্রায় 1.5 মাস লাগে। আচ্ছা, আমরা যদি কিছু শর্ট প্রোটোকল আছে, একটু কম্বাইন্ড প্রোটোকল আছে, আমরা একটা অ্যান্টাগনিস্ট দিয়ে করি। আপনি তো নিয়মিত কাজ করছেন, ওই অবস্থাটা কি আসলে? কতগুলো মানুষ উৎসাহী হচ্ছে বা সফলতা কিরকম দেখছেন? সফলতা কিন্তু দিন দিন বাড়ছে। আমাদের টেকনোলজি, আমাদের এক্সপার্টাইজ, আমাদের টিম, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের এমব্রায়োলজিস্ট ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, তো আমি তো সিএমএইচে দীর্ঘদিন কাজ করেছি,
তো সিএমএইচ এর কথাই বলি, আমাদের প্রায় 600 আইভিএফ সাইকেল হয়েছে, তার মধ্যে 508টা ওভাম পিক আপ, মানে আমরা যেটা ফলিকলটাকে বাইরে নিয়ে আসি সেটা করা হয়েছে, এবং আমরা ইটি করেছি হচ্ছে প্রায় 500। তার মধ্যে আমাদের 168টা প্রেগনেন্সি হয়েছে। প্রেগনেন্সি হলেই কিন্তু অনেক কমপ্লিকেশন হয়, অ্যাবর্শন হয়, একটোপিক প্রেগনেন্সি হয়, প্রিটার্ম লেবার হয়, আইভিএফ এর কিছু কিছু কমপ্লিকেশন আছে। এগুলো হওয়ার পরে আমাদের 104 জন টেক হোম বেবি, মানে মেইন আইভিএফ সাকসেস হচ্ছে টেক হোম বেবি। আইভিএফ এর মাধ্যমে কি লিঙ্গ পরিবর্তন করে ফেলা সম্ভব? অনেকের প্রশ্ন থাকে, আবার অনেকের এটাও থাকে যে ভ্রূণের মধ্যে কি একসাথে 2-3টা বাচ্চা দিয়ে দেওয়া সম্ভব, যেহেতু দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে ওই দম্পতিগুলো চেষ্টা করছে, বাচ্চা হচ্ছে না। এটা আরও অ্যাডভান্স টেকনোলজি, আমরা পিজিটি বা পিজিএস করি, মানে পেরি ইমপ্ল্যান্টেশন জেনেটিক ডায়াগনোসিস। এটা আসলে লিঙ্গের জন্য করা, এটা লিগালি, এটা এথিক্যালি ঠিক না। এটা কিছু জেনেটিক ট্রান্সমিটেড ডিজিজ আছে, সেইগুলো আছে কিনা সেটা করার জন্য যে এমব্রায়োটা তৈরি করলাম আমি, ওখান থেকে আমি যদি বায়োপসি করি, ওটার যদি জেনেটিক টেস্ট করতে পাঠাই, তাহলে কিন্তু এই জেনেটিক ডিজিজগুলো ধরার জন্য কিন্তু এই মানে সেক্স বোঝা যায়। কিন্তু এটা কিন্তু পরিবর্তনের জন্য নয়, পরিবর্তনের জন্য যদি করা হয় ইট ইজ নট এথিক্যাল অর লিগ্যাল। তুমি তাই ম্যাডাম, নারীদের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ বন্ধ্যাত্বের। তো একটু জানতে চাই যে এন্ডোমেট্রিওসিসে তো এখন অনেকেই ভুগছে, এই যে আক্রান্ত হচ্ছে, এটা প্রতিরোধে আমাদের আসলে কতটুকু সতর্ক থাকা প্রয়োজন? আমরা যদি এটাকে আর্লি ডায়াগনোসিস, মানে অল্প স্তরে অথবা কিশোরী বয়স থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা সাপ্রেস করে রাখতে পারি। এই বন্ধ্যাত্ব রোধে আসলে এই দম্পতিগুলোর জন্য আপনার পরামর্শ কি থাকবে? মাইন্ড টুয়ার্ডস দ্য বেবি, মানে ফ্যামিলি তৈরি করার জন্য একটা পজিটিভ মাইন্ড আনতে হবে আমাদের এই এখনকার যে ইয়াং জেনারেশন। চিকিৎসক হিসাবে বলতে চাই, আপনারা আসুন, আপনারা আস্থা রাখুন আমাদের উপর, এবং আমরা আপনাদের চিকিৎসা করি, নিশ্চয়ই আমরা সাকসেস বাড়াতে পারবো, এবং আপনাদের দর্শকদের, আমাদের জনগণের জন্য, আমাদের ইনফার্টাইল আনফরচুনেট কাপলদের জন্য সেবা দিয়ে আমরা কিন্তু আমাদের সেবার মান বাড়াতে পারবো। আমরা আর বিদেশের দিকে যাব না, আমরা এখন কম খরচে আমাদের দেশেই আইভিএফ করবো ইনশাআল্লাহ।